এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। কদিনের টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। মৌসুমের শুরুতেই 100 মিলিমিটারের বৃষ্টিতে আমন বীজতলায় তৈরিতে কমেছে খরচ চাষিদের এবং বৃষ্টির আশীর্বাদে আমনের জমি প্রস্তুত করতে কৃষক তাদের বিঘার সেচ কমিয়েছে 2.5 থেকে 300 টাকা, যার বরেন্দ্র অঞ্চল জুড়ে যার পরিমাণ 15 থেকে 18 কোটি টাকা। কৃষি বিভাগ বলছে বৃষ্টির কারণে আমনের আগাম রোপণ এবং রবি শস্য উৎপাদন এগিয়ে রাখবে কৃষককে। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল ইসলাম হাসানের প্রতিবেদন। আষাঢ়ের আকাশে মেঘ ভেলায় ছেয়েছে বরেন্দ্র, তাতে কখনো ঝুম কখনো বা টুপটাপ বৃষ্টিতে তৃষ্ণা মেটাই এঁটেল দোআঁশের দিগন্ত বিস্তৃত প্রান্তর। পাথর কঠিন লাল মাটি নিমেষে হয়ে ওঠে মাখন মোলায়েম। বৃষ্টির পানি কৃষিকে সহজ করে দিয়েছে আমন ধানের বীজতলা তৈরির কাজে। বরেন্দ্রর ডালহানলাঙ্গি, উচাডাঙ্গা সহ উঁচু বরেন্দ্রের গ্রামে গ্রামে গৃহস্থরা এখন ব্যস্ত সময় পার করছেন। পানি হওয়াতে আপনার জায়গা ঠান্ডা হলেও তারপরে বীজতলা লাগলে করা সুবিধা হচ্ছে। সেচের পানি আর আকাশের পানির মধ্যে তফাৎ আছে। তো চাষের কাজ হচ্ছে আমরা 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর পর একটা করে চাষ দিই, জমিটাকে পচাই, এই ঘাসগুলো সব পুছে দেবে। কমাস আগেও সেচের পানিতে চৈতা আর বোরোর আবাদ ঘরে তুলেছে কৃষক। তাতে অনাবৃষ্টিতে 3 মাসে বিঘায় খরচ হয়েছে অন্তত 5,000 টাকা। মাঝ আষাঢ়েও বৃষ্টি না পাওয়ায় এবারও সেচ চিন্তায় ভাঁজ ছিল কৃষকের কপালে। তবে গেল 12 আষাঢ় থেকে বৃষ্টিতে স্বস্তি ফেরে প্রায় 30,000 আমন আবাদির। খেতে জমা বৃষ্টির পানিতে জমির আগাছা, কেটে রাখা ধানের তোড় পচাতে চাষের কাজ শুরু করেছে কৃষক। এতে সেচের পানির প্রয়োজন না হওয়ায় বিঘায় কৃষকের সাশ্রয় 250 থেকে 300 টাকা। আর আমনের আবাদে প্রস্তুতকৃত 6,26,775 বিঘা জমিতে সাশ্রয় প্রায় 15 থেকে 18 কোটি টাকা। আর এই বর্ষাকালে যে আবাদটা হয় এটা আপনার আল্লাহ যদি বৃষ্টি দেয় ভালোভাবে, তাহলে আমাদের এই পানি সেচ থেকে হয়তো আমরা বাঁচি। বৃষ্টি এলে খাইলাম, আর বৃষ্টি না হলে বাড়ি থেকে খরচ করতে হয়। আমার বন্ধু হাল ভাই নিকটে কান্দর মে গাছ নাই গোছুল নাই। আমন চাষে সাশ্রয়ে জমির কাদা জলের হাসিতে সুর উঠেছে কৃষানির কণ্ঠে। বৃষ্টি সুবিধায় বরেন্দ্রের চৈতন্যপুর গ্রামের মতো পূর্বেই প্রস্তুত করা ধান বীজ দিয়ে অনেক কৃষক শুরু করেছে আমনের রোপণ, যা লক্ষ্যমাত্রার প্রায় 5%। এতে ধানের পরে রবি শস্য সরিষা, টমেটো বা আলু চাষে এগিয়ে রাখবে তাদের। 4 বিঘা জমিতে মোটামুটি 3700 টাকার পানি চেয়েছি। তারপরে ভগবান আকাশ থেকে হয়তো বৃষ্টিটা দিল, যার কারণে হয়তো একটু কম খরচ হলো। আরো বৃষ্টির পানি হলে ডিপের পানি কম লাগে। হ্যাঁ, আর আপনার যদি বৃষ্টি যদি না হয় তাহলে খরচটা বেশি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৃষ্টিতে কৃষকের অপেক্ষার অবসানে আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন তারা। ফলে রবি শস্যেও লাভবান হবার সম্ভাবনা থাকবে কৃষকের। সারা দেশে ন্যাশনাল যেখানে বৃষ্টিপাত হয় প্রায় 2200 থেকে 2300 মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাত, সেখানে রাজশাহী জেলায় দেখা যাচ্ছে 1000 থেকে 1100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পর আমাদের বীজতলাও রেডি আছে এবং রোপামন আবাদ আমাদের শুরু হয়েছে এবং এটা রোপামন মৌসুম কেবলই শুরু এবং এটা আমাদের আগস্টের প্রায় 15 তারিখ পর্যন্ত রোপামন আবাদ চলবে এবং আশা করি আমরা যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। রাজশাহীতে গেল 1 সপ্তাহের বৃষ্টিতে আমনের পাশাপাশি মাঠে থাকা আউশের উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলছে কৃষি বিভাগ। কৃষানির নিপুণ হাতে জলকাদায় চলছে সমৃদ্ধির বুনন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এমন 6
26,775 বিঘা জলকাদার জমিনে বুনন হবে আমনের। এতে আষাঢ়ের শুরুতে বৃষ্টি না পেলেও মাঝপথের বৃষ্টি যেন শেষ পর্যন্ত থাকে তেমনটাই প্রত্যাশা কৃষানীদের। তাতে যেমন সেচ সুবিধা পাচ্ছে তারা, তেমনইভাবেও উৎপাদনেও উদ্বৃত্ত হবে বলে মন্তব্য তাদের। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ি, রাজশাহী। রাজশাহীতে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এ নিয়ে আরও জানাতে নগরীর মাস্টারপাড়া পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, সবজির দাম বৃদ্ধির কারণ কি এবং কাঁচামরিচ প্রতি কেজি কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন। জ্যোতিকা, আমরা আছি এই মুহূর্তে রাজশাহীর কিন্তু কেন্দ্রবিন্দু অর্থাৎ সাহেববাজার সংলগ্ন যে মাস্টারপাড়া কাঁচা বাজার, এখানে কিন্তু সপ্তাহ ব্যবধানে আসলে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে, সেটি 5 থেকে 20 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কিন্তু কাঁচামরিচের। এর কারণ হিসেবে যারা এখানকার সবজি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কাঁচামরিচের যে গাছ সেটি বা ফলন সেটি কিন্তু আসলে জমিতে গত 1 সপ্তাহ নাগাদ কিন্তু রাজশাহীতে কম বেশি প্রতিদিনই আসলে বৃষ্টি হচ্ছে এবং সেটি মুষলধারের বৃষ্টি। সেই বৃষ্টির পানিটি আসলে জমিতে জমা হচ্ছে এবং এর কারণে আসলে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ মরিচের গাছ কিন্তু মারা যাচ্ছে। সে কারণে উৎপাদন কমেছে এবং বাজারে সেটির সরবরাহ কিন্তু কমেছে। সে কারণে কাঁচামরিচ কিন্তু রাজশাহীর বাজারে সরবরাহ কম থাকায় আসলে কেজিতে অনেকটাই দাম বেড়েছে। আমি যদি বলি যে আজকে বাজারে কিন্তু 170 টাকা থেকে 230 টাকা পর্যন্ত কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু বেড়েছে। সেটি কিন্তু আসলে গেল সপ্তাহের তুলনায় অনেকাংশেই বাড়তি দাম এবং ক্রেতারা বলছেন যে কাঁচামরিচ যেহেতু দৈনন্দিন দিনের প্রতিদিনই আসলে প্রয়োজন পড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি পণ্য এবং সে কারণে সেটি দাম বৃদ্ধিতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। এছাড়া পাশাপাশি যদি বলি যে 2-1টি পণ্যের দাম কিন্তু রাজশাহীর বাজারে সবজির বাজারে কমেছে, সেটি কিন্তু পটল যদি বলি, পটলের দাম কিন্তু অনেকাংশেই কমে এসেছে বাজারে। এখন আজকে কিন্তু বাজার ঘুরে দেখেছি যে পটল বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। পাশাপাশি কিছু শাক যেগুলো রয়েছে, পুঁই শাকের সরবরাহ বেশি কিন্তু ক্রেতা চাহিদা কম থাকার কারণে পুঁই শাকের দামও কিন্তু কমেছে। পুঁই শাক বিক্রি হচ্ছে 10 টাকা কেজি দরে। এছাড়া কলমি শাক সেটি 10 টাকা আটিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি বলি যে এখানে চিচিঙ্গা সেটি 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সব ধরনের মশলা জাতীয় পণ্য যদি বলি যে সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী এখন পর্যন্ত বাজারে। ঈদের পরবর্তী সময়ে কিন্তু এই মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু কমেনি। পেঁয়াজের দামও কিন্তু প্রতি সপ্তাহেই বাড়ছে 15 থেকে 20 টাকা করে, অর্থাৎ আজকে বাজারে পেঁয়াজ যেটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু 98 থেকে 100 টাকা পর্যন্ত। এই ছিল আমার কাছে রাজশাহীর কাঁচা বাজারের সর্বশেষ। ধন্যবাদ মাসুমা। রাজশাহী থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। নদী তীর রক্ষা বাঁধ পাল্টে দিয়েছে শরীয়তপুরের চিত্র। বাঁধ নির্মাণে রক্ষা পেয়েছে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জে পদ্মার তীরবর্তী প্রায় 58 কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করা মানুষের জীবন। রক্ষা পেয়েছে 17,000 কোটি টাকার সম্পদ। নতুন করে বসতি গড়ছে মানুষ। ব্যবসা বাণিজ্যে জমজমাট হয়ে উঠেছে হাট বাজার। চিকিৎসা, শিক্ষা, কৃষি আর ব্যবসা বাণিজ্যে ফিরেছে স্বস্তি। ফলে পরিবর্তন এসেছে জীবন জীবিকায়। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সজীব খান। শতবর্ষী ওয়াবদা বাজার কালে কালে হয়েছে আগ্রাসী পদ্মার ভাঙনের শিকার। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পদ্মার করাল গ্রাসে ঠিকানা বদলাতে হয়েছে। তবে এবার নতুন ঠিকানায় অনেকটাই নিরাপদ এই বাজার। ভোর থেকেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় থাকে জমজমাট। নড়িয়া, জাজিরা পদ্মার ডানতীর রক্ষা বাঁধ পাল্টে দিয়েছে এখানকার চিত্র। যেন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছেন এই জনপদের মানুষ। গতি পেয়েছে স্থানীয় অর্থনীতি। ওয়াবদা বাজারের মতো জেলার অন্তত 93টি হাটবাজার নদী তীর রক্ষা বাঁধের ফলে এখন অনেকটাই নিরাপদ। দূর দূরান্ত থেকে পণ্য নিয়ে আসেন হাজারো মানুষ। অনেক জায়গায় হাট লড়াচড়া হয়েছে, এখন আর নড়তে হয় না। এখানে নিরাপদে আছে হাট,
এবং ব্যবসা বাণিজ্য করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই বারটায় প্রায় 8-10টা বাজার আমাদের রক্ষা হয়েছে এবং কোটিটার আমাদের এই বাজারে হাট বাজারে বেচাকেনা হইতেছে। নদী ভাঙার পরে দোকানপাট আসিল না, এখন অনেক সাইডে দোকানপাট দিয়া মানে চলাফেরা সংসার চলাফেরা খাইতেছে। পদ্মার শাখা নদী খরস্রোতা এই কীর্তিনাশার ডান তীরের প্রায় দীর্ঘ 16 কিলোমিটার এই তীররক্ষা বাঁধের ফলে রক্ষা পেয়েছে শরীয়তপুরের বিভিন্ন সম্পদসহ অন্তত 235টি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার আর্থিক মূল্য প্রায় 1400 কোটি টাকা। এর ফলে এই অঞ্চলের মানুষের মাঝে এসেছে স্বস্তি, গতি পেয়েছে অর্থনীতিতে। কীর্তিনাশার মতো পদ্মায় ভাঙন থামায় স্বস্তি ফিরেছে নদী তীরবর্তীদের মাঝে। তীর ঘেঁষে আবার গড়ছেন বসতি। এই বেড়িবাঁধ সাহস পায় উঠেছে, আর এই বেড়িবাঁধ না করলে তো এই সাহস পাইতো না, উঠাইতো না। যারা নদী ভাঙ্গা চলে গেছে তারা মনে করেন যে এখন এই নদীর পার আইসা আবার বসত বাড়ি করতেছে। হাটবাজার আর বসতির মতো রক্ষা পেয়েছে হাজার হাজার একর ফসলি জমি, যেখানে নিশ্চিন্তে আবাদ করতে পারায় খুশি কৃষকরা। বাঁধের সুফল মিলেছে এখন স্বাস্থ্য ও শিক্ষা খাতেও। নদী ভাঙ্গাছড়ি নাই, এখন আমরা কৃষি ফসল আমরা উড়াইতে আছি। ছাত্রছাত্রী দিন দিন বৃদ্ধি পেতেছে এবং আমরা নিরাপদে আমরা ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস করতে পারতেছি। আমরা তো কল্পনাই করতে পারি নাই যে এইভাবে একটা বাঁধ হবে বা এরকমভাবে আমরা এখন স্কুলটা ঠিকভাবে চালাতে পারবো। আমরা এখন শঙ্কামুক্তভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং বিশেষ করে পাশে নদীর ওপার যারা চরাঞ্চলে আছে তারাও এখানে সেবা নিতে আসতেছে এবং আমরাও তাদের সেভাবে সেবা দিয়ে যাচ্ছি। এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাঁধ রক্ষণাবেক্ষণ ও টেকসই করতে নানা উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সবগুলো প্রকল্প শেষ হয়ে যাবে তখন লোকজনের মধ্যে একটা এই এলাকার লোকজন শুধুমাত্র স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, এটি একটি বিনোদন কেন্দ্রেও পরিণত হবে। আগে যারা নদীর পাড়ে যাদের বাড়িঘর ছিল তারা দূরে চলে গেছে, তারা এখন আবার আগের জায়গায় চলে আসছে। জেলায় ৩,৮২১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫৮ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে রক্ষা পেয়েছে প্রায় ১৭,০০০ কোটি টাকার সম্পদ। নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের ফলে অবসান হয়েছে ভাঙনের, থেমেছে মানুষের কান্না, এখন অনেকটাই নিরাপদ নদী তীরবর্তী এই জনপদ। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর। সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমেছে সব নদ নদীর পানি। তবে বন্যার ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় ভাটি জেলার মানুষ। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, জানাবেন লোকালয় থেকে বন্যার পানি কতটা কমেছে এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত? জ্যোতিকা, শুরুতেই যদি বলি যে গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আসলে উন্নতি হয়েছে। সেই সাথে আমরা কিন্তু বলেছিলাম এই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে কিন্তু পৌর শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু আসলে ডলে পানি ঢুকে চলে। বিশেষ করে যদি বলি নিম্নাঞ্চলের কথা, তাহিরপুর, চাতক, দরাবাজার এই অঞ্চলে কিন্তু আসলে এই ডলে পানি প্রবেশ করে কিন্তু প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছিলেন। তবে এখন যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হচ্ছে, সেই সাথে যে পাহাড়ি ডল সেটা কম নামছে, এতে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচে চলে গেছে। সেই সাথে যে অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছিল সেই অঞ্চল থেকে কিন্তু আসলে পানি নেমে গেছে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, নদীর পানি কমেছে, রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু যে বন্যার যে ক্ষয়ক্ষতি ডলের পানিতে হয়েছিল সেটা কিন্তু আসলে ইতিমধ্যে ফুটে উঠেছে। বিশেষ করে যদি বলি আমরা এই যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা বন্যায় কিন্তু সুনামগঞ্জের গড়বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে রাস্তাঘাট প্রায় 250 কিলোমিটার ঘাটের ক্ষতি হয়েছে। সেই সাথে প্রায় 2000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে, প্রায় 8000-এরও বেশি পুকুরে মাছ কিন্তু আসলে ভেসে গেছে। এই যে ক্ষতি, সেই ক্ষতিটা আসলে তারা এখন কিভাবে পুষিয়ে উঠবেন সেটা নিয়ে আসলে এই অঞ্চলের মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি হাওড় এলাকা, প্রতি বছরই কিন্তু বন্যার পানিতে এই অঞ্চলের ব্যাপক গড়বাড়ি ক্ষতি হয়, যার ফলে কিন্তু এখানকার যে নিম্নাঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষরা কিন্তু এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। কারণ বছরে বছরে তাদের যে ঘরবাড়ি কিংবা আসবাবপত্র এই
ডলের পানিতে তলে যায়। এটা আসলে তারা কিভাবে আবার পুনরায় নির্মাণ করবেন সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছেন। তবে সবচেয়ে বেশি যদি বলি যে মাছ চাষিরা কিন্তু 2022 সালে কিন্তু এই অঞ্চল থেকে প্রায় সবগুলো পুকুরই আসলে তলিয়ে গিয়েছিল। এই বছরও ঠিক 8,500 পুকুর তলে গেছে। তবে এই যে ব্যবসায়ীরা আবার কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটা তারা কেবলই এখন তাদের স্বপ্নের মতো আসলে দুশ্চিন্তার একটি বিষয়। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যেহেতু সুনামগঞ্জের নদ নদীর পানি কমেছে, সেই সাথে রোদের দেখা মিলেছে, আজকে সকালে হয়তো কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টি কিন্তু আসলে স্বাভাবিক বৃষ্টি, এতে কিন্তু সুনামগঞ্জের নদ নদী পানি বাড়ার কোনো সুযোগ নেই। তবে যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হচ্ছে, সেই সাথে নদীর পানি কমেছে, এতে কিন্তু সুনামগঞ্জের সময় যেতে যাবে, বন্যা পরিস্থিতি উন্নতি হবে। এবং ক্ষয়ক্ষতির যে বিষয়টা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে সকল ধরনের তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে কিন্তু আসলে এই সহযোগিতা করার আশ্বাস জেলা প্রশাসক দিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জ্যোতিকা, ধন্যবাদ লিপসন। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ক্রীড়াঙ্গন। তার চলে যাওয়া দেশের খেলাধুলা জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ক্রীড়ামন্ত্রী। একই সাথে জিয়াউর রহমানের পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি। সকাল 11টায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে জানাজা। দাফন হবে মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। বাসার ড্রয়িং রুমে এই দাবার কোর্টে সাজানো আছে সব গুটি। এখানেই হয়তো নিজের অবসর সময়ে খেলায় মগ্ন থাকতেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পাশি জিয়ার কত কত অর্জনের মেডেল, ক্রেস্ট, আরও কত কি জানতো এখানে বসে তার আর প্রস্তুতি নেওয়া হবে না দাবার কোনো আসরের জন্য, আর কখনোই হাত বোলানো হবে না তার ব্যক্তিগত সব অর্জনে। এক মঞ্চে বহুবার জিয়াউরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এনামুল হোসেন রাজীব, আবার একসাথে দেশের বাইরেও বহুবার লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন তারা। চলমান দাবার জাতীয় চ্যাম্পিয়নশিপে একে অপরের বিপক্ষে লড়ছিলেন তারা দুজন। রাজীবের সামনেই অসুস্থ হয়ে ঢলে পড়েন জিয়া। তারপর আর ফেরা হয়নি এই গ্র্যান্ডমাস্টারের। চোখের সামনেই সতীর্থর এই বিদায়ে তাই নির্বাক রাজীব। আমি ভাবছি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা, কাত হয়ে আমার তখন চাল ছিল আর কি, সে কাত হয়ে আছে। তারপর দেখি সে উঠতেছে না, তারপর আমি তার দিকে তাকালাম, তখনই সে পড়ে গেল, আর আমি তখন লাফ দিয়ে গিয়ে ধরলাম। কিন্তু দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন নিয়াজ মোর্শেদ। এরপর 2002 সালে গ্র্যান্ডমাস্টারের খেতাব জেতেন জিয়াউর রহমান। স্নেহের ছোট ভাইকে হারিয়ে বিষণ্ণ দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। মৃত্যুর খবর পেয়ে ছুটে এলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। অঝরে কান্নায় তুলে ধরলেন কত কত স্মৃতি। জিনিসটা আসলে এমন হঠাৎ করে হয়েছে, আমরা কেউ এটা এক্সপেক্ট করি নাই। আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। তো আর কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তা তো ছোট, তারা এত তার যাবে কেন, আগে তো আবার যাওয়ার কথা। দাবার জাতীয় চ্যাম্পিয়নশিপের সংবাদ সংগ্রহে ছিলেন একাধিক গণমাধ্যম কর্মী। তাদের চোখের সামনে উজ্জ্বল এক তারার নিভে যাওয়া। আন্তর্জাতিক মাস্টার আবু সুলমান শাকিল এবং আপনার ফিতে মাস্টার নাইমা দৌড়ে আসলাম, দরজা টান দিয়ে দৌড়ে আসলাম। বললেন যে ভাই সবই আছে, হঠাৎ জিয়া ভাই মাথা করে পড়ে গেছে। পরে জিয়া ভাই ভাবি বলতেছিল যে আমার জিয়া না, আমার জিয়ার কি হলো, ঠিক আছে। তারপর আমরা সবাই দৌড়ে গেলাম রুমে। বাবার কাছেই দাবার হাতে খড়ি গ্র্যান্ডমাস্টার জিয়ার। এরপর নিজের ছেলেকেও চিনিয়েছেন একই রাস্তা। মস্তিষ্ক মননে দাবা মিশে থাকা এই গ্র্যান্ডমাস্টারের অর্জনের ঝুড়িটাও সবার চেয়ে বেশি। জাতীয় চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ 14 বার শিরোপা জিতেছেন তিনি। এমনকি দেশের বাইরে থেকেও কুড়িয়েছেন একাধিক অর্জন। এমন এক ক্রীড়া ব্যক্তিত্ব চলে যাওয়ায় শোকে স্তব্ধ পুরো ক্রীড়াঙ্গন। জিয়ার চলে যাওয়ার খবর শুনে ছুটে এলেন খোদ ক্রীড়ামন্ত্রী। শোকাহত পরিবারকে জানিয়েছেন সমবেদনা। এটা একটা অপূরণীয় ক্ষতি দেশের জন্য, দাবার জন্য তো অবশ্যই। এখন আপাতত তো আমাদের এই যেটা হয়ে গেছে সেটা তো আমাদের কিছু করার নেই, তার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া, দোয়া করা ছাড়া। আর পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে না, একটু সেটেল হলে আমরা নিজেরাই ওনাদের সাথে বসবো। জিয়াউরের বাবাকে কবর দেওয়া হয়েছিল মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশের দাবার এই কিংবদন্তি। সানি মৃধা, এখন
ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।